আজকে গপ্পলেনে আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মুন্ডির আসর। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্ম 1918 সালের 23শে মার্চ কলকাতার ভবানীপুরে। জন্মের কয়েক বছর পর তিনি বর্মায় চলে আসেন। সেই সময় থেকে তিনি বর্মায় তার শিক্ষা ও কর্মজীবনের সূচনা করেন। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর তিনি রেঙ্গুন কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ 25 বছর বর্মায় কাটিয়েছেন। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাকে বর্মা থেকে কলকাতায় তার পৈতৃক নিবাসে ফিরে আসতে হয়। প্রথম উপন্যাস ইরাবতী 1948 সালে দেশে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইগুলোর মধ্যে একটি হল পাথরের চোখ। ছোট গল্প, রহস্য গল্প, ভূতের গল্প, কমিক্স এবং উপন্যাসে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1986 সালে তারাশঙ্কর পুরস্কার পেয়েছিলেন। আজকে গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার ও অন্যান্য চরিত্রে অসিত, অনিরুদ্ধ এবং সাইফুল ইসলাম। শুরু হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মুন্ডির আসর। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও 2 ক্রোশ। যানবাহন বলতে তেমন কিছু নেই। গরম আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা অসম্ভব। মাঝপথে 2টো খাল, অন্য সময় বালিস্তূপ। বর্ষাকালে পার হওয়া দায়, খেয়া নৌকা ছাড়া। উপায় নেই, কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া আর কি। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। যদি তা হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ হেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল, হাত খানেক চওড়া। সার্কাসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেই রকমই কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানে চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনও যথেষ্ট আলো রয়েছে, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল 2টো নয়, 1টা। খেয়া নৌকার ব্যবস্থা নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে। 2 হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আল নয়, সরু পথ। পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর শ্যাওড়া গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে পৌঁছালাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা 10 চালাঘরই এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মাজছিল। তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিতপাবন জানা। মশাইয়ের প্রয়োজন? প্রয়োজনটা দেখে সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয়টাই দিত না। কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল ও কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহস হলো না। কিচ্ছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির খায়ে এখনই খতম করে দেয়, তাহলেও কিছু করতে পারবো না। তারপরও মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে, তাহলেও কাক চিলে জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে ওঠে, আধমরা করে দেয়। একবার কেউ ভাবে না আমরা নিমিত্র মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না।
ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম নিয়ে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল। কি চাই বলুন না কর্তা? চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে, তার সব কটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু? দুধ কিংবা কলা? আগে আগে না, ওসব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিতেই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো হয় কি করে তা ভেবেও কুল কিনারা করতে পারলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম, এখানে রাত কাটাবার জায়গা হবে? এ দোকান ঘরের একপাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার উপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গাটাই হবে না। ছেলে পুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? কলকাতা যাবার শেষ গাড়ি 10:32, সেটা অনায়াসে পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়েই দোকানে ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে অন্তত দোকানের সামনে থেকে সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এ গাঁয়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যিই তো, কতটার পথ, যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নামছে, গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে। যাওয়ার সময় যে পথ মসৃণ সরল বলে মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নয়, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না, কিন্তু জঙ্গলে আর অন্য কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টা খানেক চলবার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল। বাঁশের সেতু বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের উপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনও অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারিদিকে গাছে জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে। এই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে, আর একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকিয়ে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। একবার, দুবার, 3 বার চিৎকারে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ছটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে, জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালা যেন আর শেষ নেই। যতই এগোয় জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়।
পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলবার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে। গ্রামের নিশান। হঠাৎ পিছন থেকে বিকট এক শব্দ। শব্দটা শুনে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম যে নির্জন প্রান্তরে আমি একলা নই, আরও লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরধ্বনি আরও কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম। অনন্ত পথের যাত্রাকে পথ দেওয়াই উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরে সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়ে বয়ে নিয়ে চলেছে। সামনে ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর 4 জনে আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো স্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একই রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এই ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম যে তারা যমজ ভাই, কিন্তু এরকম 4 জনের অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে সেটার পথ বন্ধ করার চেষ্টা করলাম। মশালের আলোয় খানিকক্ষণের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরো বেতালা। কিন্তু পর মুহূর্তেই বল হরি হরিবল বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে এগিয়ে গেছে অনেকটা। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে, তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতন বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল। হঠাৎ হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবার যেন আরো কানের পাশে, বলো হরি হরি বল। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে যে ব্যাপারটা জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণ বাঁচাতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতেই হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপে। জানি না, বোধহয় 1/2 মাইলেরও বেশি এক টানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ আরও একবার বৈদ্যুতিক চমকাতেই দেখলাম পাথরের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপদ তারণ তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম।
মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগের থেকে শরীরটাকে বাঁচানো যাবে। এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ হবে রাতের নির্ভর। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলুম চালাঘর নয়, শুধু চালা। 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধ হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো এবং তার বৈদ্যুতিক আলোতে চারিদিকে উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে, শাড়ি দিয়ে, হুবহু একই চেহারা, এমনকি অসংস্কৃত দাড়ি গোফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতে 4 জন একসঙ্গে হো হো করে হেসে উঠল, শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে। লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। ও শরীরে আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে ক্ষণক্ষণে গলায় বলল, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমের নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের অগোচর ঢাকা। মশালের আলোয় সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণটা সরে গেল। আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, একেবারে এক মুখ, দাঁড়িয়ে চুল করুন, কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। 2 হাতে চোখ দুটো রুখড়ে নিলাম। এও কি সম্ভব? সব আর 4 জন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরবার শক্তিও যেন ক্রমে ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম 2টি চোখ। প্রথমে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু উঠে বসবার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা 5 জন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পড়াতে এলো না। দেহের সদ্গতি হবে না, নিজের দেহে থেকে 4 জন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলুন তো? তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান হলো দেখলাম পথের পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। জেলেরা আমার চোখে মুখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিকে চেয়ে দেখলাম চালাঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশনটা এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গার নাম কি? এটাকে বলে
5 মুন্ডির আসর। চমকে উঠলাম, 5 মুন্ডির আসর? হ্যাঁ গো কর্তা, একই রকম 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলেই লোকেদের এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটাকে দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেককেই বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ 1 থালি আকবরী মোহর পর্যন্ত দেয়, তবুও আমি ও পথে আর জীবনে কখনো যাব না। শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা 5 মুন্ডির আসর। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার ও অন্যান্য চরিত্রে অসিত, অনিরুদ্ধ এবং সাইফুল ইসলাম। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পে ট্রাফিক জ্যাম।